হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। জানি আমার জন্য তোমরা সবাই মিলে টেনশন করছো, যারা আমাকে ভালোবাসো, যে কি হলো মারিয়া দুদিন ভিডিও দিচ্ছে না, কি হলো। তো আর টেনশন করতে হবে না, ভিডিও নিয়ে চলে এসেছি। তবে এটা কখন কোন দিনের ব্লগ আমার কাছে জিজ্ঞাসা করো না, যেহেতু দুদিনের ভিডিও দিচ্ছি তাই দুদিনের মিলিয়ে যা যা ভিডিও করেছি তাই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। দুদিন ধরে শরীরটা আছে মোটামুটি, তবে ভিডিও করার এনার্জি ছিল না, এনার্জি পাচ্ছিলাম না, তাই টুকটাক যতটুকু করার ততটুকু ভিডিও শেয়ার করছি তোমাদের সঙ্গে। আর এই ভিডিওটা পুরোটা জুড়েই হয়তো রান্না বান্না খাওয়া দাওয়া এসব থাকবে, তাই নিয়ে আবার কমেন্ট করো না অনেকে যে শুধু খাই তো আমরা সবাই, যে যার ভাগ্যে যতটুকু আছে, যতটুকু আমাদের সহ্য করার ক্ষমতা আছে ততটুকুই আমরা খাই। তাই বলে এমন না যে সব সময় খেতেই থাকি। অ্যাকচুয়ালি আমরা ভিডিওর মধ্যে যতটুকু দেখাই তোমরা ততটুকুই দেখো। একটা খাচ্ছি তার পরের পার্টে আবার খাচ্ছি, সেজন্য তোমাদের হয়তো মনে হয় যে হ্যাঁ সব সময় হয়তো খেতেই থাকছি, না সেটা কখনোই সম্ভব নয়। একটা মানুষ কখনোই কেউ সারাক্ষণ খেতে পারে না। তবে 24 ঘন্টার মধ্যে আমি যদি শুধু খাবারের টাইমগুলোই ভিডিও করি আর বাকি টাইমগুলোই ভিডিও না করি, তাহলে তোমাদের মনে হতেই পারে হ্যাঁ হয়তো শুধু খাবারের টাইমগুলোই ভিডিও করছে, তার মানে সারাক্ষণ শুধু খেতে থাকছে। তো যাই হোক, এই যেমন আইসক্রিম খাওয়ার ভিডিওটা, এটা হয়তো কবেকার ভিডিও আমার ঠিক মনে পড়ছে না, তবে আমি সব একসঙ্গে অ্যাটাচ করে দিয়ে একটা ভিডিও তোমাদের সঙ্গে পোস্ট করছি। কালকে থেকে ডেলি ভিডিও নিয়ে আসবো, যেমন প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেক দিন নিয়ে আসি। 2 দিন 3 দিন ভিডিও না দিলে না একটা হজবরল পাকিয়ে যায়। যারা আমরা ভিডিও করি তারা খুব ভালো করেই জানি। আর ভিডিও দিইনি কারণ বললাম যে ভিডিও করার মতন ইচ্ছা বা মানে মানসিক শক্তি কোনোটাই ছিল না। আসলে শরীর খুব একটা জুত বরাত না গেলে না ভিডিও করতে ভালো লাগে না, এটাই হচ্ছে সেরকম একটা ব্যাপার। তো এই যে একদিন কেক নিয়ে আসা হয়েছিল, আমার খুব কেক খেতে ইচ্ছা করছিল, তাই জন্য বর নিয়ে এসেছিল আমার জন্য কেক। তো কেকটা কিন্তু খুব টেস্টি ছিল। আরও একটা কারণ আছে কেক খাওয়ার, তো যাই হোক সেটা না হয় পরেই বলবো তোমাদের। তো এই দেখো সারাদিন আজকে শুধু খাওয়া দাওয়ার ভিডিও দিচ্ছি, ফুড ব্লগ হয়ে গেছে এটা তো আজকে। তো তোমরা আবার কমেন্ট করবে এ শুধু সারাক্ষণ খায়, খেতেই থাকে, আর আমার বাচ্চাকে নিয়েও হয়তো খারাপ কথা বলবে। তো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো, আমাকে যা খুশি বলো, আমার সন্তানকে নিয়ে বলো না, কারণ সে আর কদিন পরে কোলে চলে আসবে আমার, আর সে যথেষ্ট সুস্থ আছে, ভালো আছে, আমি তার যথেষ্ট খেয়াল রাখি। তো যাই হোক, আজকে আমি তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব। আমরা তো সবাই রান্নাবান্না করি, ঘরের কাজ করতে পছন্দ করি, কষ্টও হয়ে যায়। তবে আজকে একটা জিনিস তোমাদের সঙ্গে যেটা দেখাবো, সেটা ব্যবহার করলে কিন্তু আমাদের ঘরের কাজ অর্ধেকের বেশি কম হয়ে যাবে। এটা আগারোর ইলেকট্রিক স্পিন স্ক্রাবার। তো এটা হচ্ছে একটা ইলেকট্রিক রিচার্জেবল মেশিন। এটায় আরও অনেক কিছু জিনিসপত্র আছে যেটা আমি তোমাদের এখন দেখাচ্ছি, আর এটা কিভাবে ইউজ করতে হয় সেটাও তোমাদেরকে দেখাবো। তো দেখো পরপর কিন্তু আমি এগুলো সাজিয়ে নিলাম। এটার সাথে আমরা পেয়ে যাচ্ছি টোটাল আলাদা আলাদা 7খানা বিভিন্ন ধরনের ব্রাশ। তো প্রথমেই এটার মেশিনের মুখের দিকে হালকা পুশ করে চেপে দিতে হবে, তারপরেই সুইচ অন করলেই কিন্তু ঘুরতে শুরু করবে। তো তোমরা কিন্তু টোটাল আলাদা আলাদা 7খানা ব্রাশ এখানে পেয়ে যাবে। তো আমি সবগুলো এক এক করে দেখাবো। প্রথমে একটা দেখালাম, আর এটা হলো সেকেন্ড ব্রাশ, এটা একটু মিডিয়াম সাইজের। এগুলোর প্রত্যেকটা মুখে লাগালে কিন্তু ঘুরতে শুরু করবে, আর এটার মাধ্যমে কিন্তু পরিষ্কার হবে। কোন ব্রাশের কোন কাজ আমি তোমাদের পরপর এক এক করে একটু পরেই দেখাচ্ছি। তো বন্ধুরা, এটার সাথে আরও দিয়েছে এক্সটেনশন রড, যেটা দিয়ে আমরা লম্বা বা খাটো, দাঁড়িয়ে বা বসে যে কোনোভাবেই কিন্তু আমরা এটা দিয়ে কাজ করতে পারবো। আর সুবিধার জন্য দেখো এখানে এক্সটেনশন কর্ডটাকে আমরা আরও লম্বা বা খাটোও করে নিতে পারবো। তো চলো বন্ধুরা, এবার আমি কিন্তু এই যে ফ্লোর পরিষ্কার করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো একদম দাঁড়িয়ে স্মুথলি কিন্তু এটা দিয়ে পরিষ্কার হয়ে যাবে। আর তারপরেই এই যে আবার ছোট ব্রাশটা লাগালাম, আর এটা দিয়ে দেখো সিঙ্ক কি সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে, একদম ঝকঝকে চকচকে। যদিও সিঙ্কটা প্রচুর ময়লা ছিল। আর তারপরেই কিন্তু আমি আরও যে ছোটো মুখটা আছে সেটাও লাগিয়ে নিচ্ছি। আর দেখো যে কোনা বা যে সমস্ত জায়গাগুলো আমাদের হাত যায় না, সেখানে কিন্তু এটা দিয়ে খুবই মানে সহজভাবেই পরিষ্কার হয়ে যাবে সব কিছু। ঘরের কর্নার, বাথরুম সব কিছুই কিন্তু তোমরা এটা দিয়ে পরিষ্কার করতে পারবে। তো দেখো আমি এবার স্ল্যাবটা পরিষ্কার করে দেখাচ্ছি তোমাদের। এটা কি সুন্দর গোল গোল হয়ে ঘুরছে, আর কোনো তোমাদের খাটনিও করতে হবে না বেশিরভাগ। এটা স্ক্রাবার আছে, তো এটা লাগিয়ে নিলেই হয়ে যাবে। এবার আমি তোমাদের কাঁচের যে গ্যাস ওভেন সেটা পরিষ্কার করে দেখাচ্ছি। নরম যে স্পঞ্জ ব্রাশটা, সেই ব্রাশটা লাগিয়ে নিয়েছি, কারণ কাঁচের উপরে যেহেতু কাঁচটা খুবই সূক্ষ্ম জিনিস। তো দেখো কত সুন্দর করে কিন্তু গ্যাস ওভেনটা পরিষ্কার হয়ে যাচ্ছে, সমস্ত তেল চিটে দাগ সব কিছু দূর হয়ে যাচ্ছে। টাইলসগুলোও তোমরা পরিষ্কার করতে পারবে। আর আরও একটা যে
স্পঞ্জ ছিল সেটা দিয়ে আমি সুন্দর করে ফ্রিজটা তোমাদের পরিষ্কার করে দেখাতে পাচ্ছি। তোমরা কিন্তু বুঝে শুনে ব্যবহার করতে পারবে বিভিন্ন জায়গায়। লাস্টে একদম তুলোর মতো নরম যে ব্রাশটা ছিল সেটা দিয়ে কিন্তু আমি এখন কাঠের জিনিসপত্র পরিষ্কার করছি। দেখতে পাচ্ছ কলিন দিয়ে কত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে, আর কোনো রকম কোনো খাটনিও নেই। হাত দিয়ে মোছার এই মেশিনটা দিয়ে পরিষ্কার করলে কিন্তু বেশি পরিষ্কার হয়ে যাচ্ছে। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো খাট দিয়ে ঠিক কতটা ময়লা বেরিয়েছে। তো এবার কিন্তু আমরা এই জিনিসগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেব। এগুলো একদম সুন্দর ওয়াশ করা যায়, শুধু মেশিনটা ওয়াশ করা যাবে না, মুছে নিতে হবে। তো বন্ধুরা, এটা একটা রিচার্জেবল মেশিন, আর এটার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ পুরো 2500 mAh এর একটা লিথিয়াম ব্যাটারি, যেটা দিয়ে আমরা ফোনের চার্জারের মাধ্যমে কিন্তু চার্জ দেবো। আর একবার ফুল চার্জ হলে এটা কিন্তু প্রায় 90 মিনিট মতো একটানা চলতে পারে। তোমাদের যদি পছন্দ হয় কমেন্ট বক্সে লিঙ্ক আছে, নিয়ে নিতে পারো। তো বন্ধুরা, স্নান টান করে কিন্তু একদমই চলে এসেছি, এবার খাওয়া দাওয়া করবো। তো চলো যাই দেখি মা কি রান্না বান্না করেছে। এই সবে স্নান করে আসলাম। আজকে স্পেশাল রবিবারের কি মেনু তোমাদের সঙ্গে চলো ফাইনাল লুকটা শেয়ার করি। অনেক দিন থেকে জানো তো ফ্রাইড রাইস আর চিলি চিকেন খেতে ইচ্ছা করছে। বাড়িতে লাস্ট কবে বানানো খেয়েছি মনে পড়ে না। তো তার জন্যই আজকে আমাদের বাড়িতে দেখো ফ্রাইড রাইস আর চিকেন কষা হয়েছে, চিলি চিকেন হয়নি। মা আর পাপা দুজন মিলে মানে বানিয়েছে, বেশিরভাগ রান্নাটা মাই করেছে। মায়ের হাতের ফ্রাইড রাইস খেয়েছি আজকে, খুব টেস্ট হয়েছিল জানো তো। আর চিকেন কষাটা হয়েছে কারণ চিলি চিকেন আমার মা অতটাও ভালো বানাতে পারে না। আমি বানাবো ভেবেছিলাম, সব কিছু রেডি আছে, ভেবেছিলাম আমিই বানাবো, কিন্তু এত গরম পড়েছিল ওই দিনকে, সেই দিনকে আমার আর বানানো হয়নি। মা বললো তোকে রান্নাঘরে আসতে হবে না, এত গরমে শরীর খারাপ হয়ে যাবে। আমি চিকেন কষাটা সিম্পল করে বানিয়ে ফেলছি, ঝাল ঝাল করে। তো যাই হোক, ওই জন্য ওইটাই হয়েছিল, চিকেন কষা দিয়ে ফ্রাইড রাইস। ওটাও কিন্তু বেশ ভালো লাগে। তো মাটন কষা দিয়ে ফ্রাইড রাইস কিন্তু আরও বেশি ভালো লাগে। তো এখন আমি এই যে লেবু খাচ্ছি, মৌসুম্বি লেবু। ফলটা জানো তো আমার খেতে অতটা ভালো লাগে না, তাও আমি প্রেগনেন্সিতে বেশ ভালোই ফল খেয়েছি। তোমরা এবার কমেন্ট করবে সত্যি তো তোমার ভালো জিনিস ভালো লাগবে কেন, খারাপ জিনিসটাই তোমার বেশি ভালো লাগবে। তা ঠিক বলেছো, আমরা যেটা আমাদের শরীরে ক্ষতি হবে আমরা সেই সব জিনিসগুলোই বেশি খাই, যারা আমরা খেতে ভালোবাসি। কিন্তু যেগুলো উপকার সেগুলো কিন্তু আমাদের খেতে অতটাও ভালো লাগে না। এটা সত্যি কিনা বলবে, শুধু আমার ক্ষেত্রে না, এটা সবার ক্ষেত্রেই হয় বলে আমার মনে হয়। আমার যেহেতু নিজেরই মনে নেই এটা কখন কোন দিনের ব্লগ, তাই কিন্তু আমি আর পাঠ করে বলছি না যে এটা এখনের ব্লগ, এটা এই দিনের ব্লগ, এটা এই সময় হয়েছিল বন্ধুরা। তো তোমরা দেখতে থাকো ভিডিও আর আমার গল্প শুনতে থাকো। তো আমার যেহেতু প্রেগনেন্সির 8 মাস চলছে, তো আমার কিন্তু শরীরে নানান রকম সমস্যা হচ্ছে এখন। প্রথম দিকে আমি কিন্তু প্রেগনেন্সিতে খুব ভালোভাবে একটা জার্নি পার করেছি, কিন্তু যত শেষের দিকে যাচ্ছে জার্নিটা কিন্তু প্রচণ্ড কঠিন হয়ে যাচ্ছে, প্রচণ্ড কঠিন, যেটা আমার ধারণাতেও ছিল না যে প্রেগনেন্সি জার্নি এতটা কঠিন হয়। সত্যি তো, মা হওয়া কি এতই সহজ, মা হওয়া কি এতই মুখের কথা, সেটা না, মা হওয়া অনেক কঠিন। তো যেটা যত সময় যাচ্ছে, যত দিন যাচ্ছে, তত সেটা খুব ভালো করেই বুঝতে পারছি। শারীরিক অনেক পরিবর্তন হচ্ছে, অনেক সমস্যা হচ্ছে, যেগুলো মানে বলা যায় না সবসময় ক্যামেরার সামনে এসে। তার জন্যই ভিডিওটা দুদিন স্কিপ করে দিয়েছিলাম, একটু প্রবলেম হচ্ছিল আর কি, তার জন্য। তো যাই হোক, আজকে দেখো সন্ধ্যাবেলা বানানো হবে চিকেন পকোড়া। বর হঠাৎ করে ফোন করে বলল চিকেন পকোড়া খাবে, আমি বানাবো। আমি বললাম ঠিক আছে, তাহলে নিয়ে এসো চিকেন। তাইও দেখো সব কিছু গুছিয়ে রেডি করে নিয়ে এসেছে। আর তোমরা তো জানোই এই যে চিকেন পকোড়া, চিকেন পপকর্ন, এইসব টাইপের রেসিপিগুলো খুব ভালো বানাতে পারে, আর খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। তোমাদেরকেও একদিন খাওয়াবো, তোমরা যদি আমাদের বাড়িতে আসো, আমার বরের হাতের এই রান্নাটা তোমাদের করে খাওয়াবো। খুব ভালো শিখে গেছে জানো তো এগুলো। তো ও বাদ বাকি রান্নাও মোটামুটি পারে, যেহেতু ওর করার অভ্যাস নেই তাই জন্য কিন্তু একটু গুলিয়ে ফেলে। তবে আমি যদি কোনো রান্না করতে বলি যে একটা রান্না করো, আমি তোমাকে বলে দিচ্ছি, তাহলে কিন্তু পার্ট বাই পার্ট করে ফেলবে। তো এই যে চিকেন পকোড়া, এটা আমাকে আর বলতে হয় না, এটা ও নিজের মতন আন্দাজ করে বানিয়ে ফেলে, কারণ এটা অনেকবারই বানিয়েছে। আজকে চিকেন পপকর্ন বানাচ্ছে না, পকোড়াটাই বানাচ্ছে। দেখো সমস্ত সব কিছু এখন দিয়ে ম্যারিনেট, এটা এখন অনেকক্ষণ রাখা থাকবে, প্রায় 1 ঘন্টা। তারপরে কিন্তু এটা তেলে ভাজা হবে, তারপরে আমরা সবাই মিলে একসঙ্গে। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে আজকে কিছু কথা শেয়ার করি। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার পাশাপাশি আমি একজন সাধারণ মানুষ, আর এই মুহূর্তে আমার জীবনের সবচেয়ে সুন্দর একটা জার্নির মধ্যে দিয়ে যাচ্ছি। কিন্তু কী বলতো, ইদানিং আমার কমেন্ট বক্সে কিছু মন্তব্য দেখে না আমি সত্যি স্তব্ধ হয়ে যাই। কিছু দিদিরা বা বোনরা এসে লেখেন, তুমি কি একাই মা হচ্ছ, আমরা কি মা হইনি, এত নাকামো করো কেন, আমরা তো সব কাজ করেছি, এত খাই করো কেন, তোমার মতো তোমার বাচ্চাও রাক্ষস হবে। কথাগুলো যখন পড়ি না বুকটা কেঁপে ওঠে, অবাক লাগে এটা ভেবে যে এই কমেন্টগুলো কোনো পুরুষ বা কোনো ছেলেরা কিন্তু এসে করে না, এগুলো করে আমারই মতো কোনো নারী,
যিনি নিজে কখনো মা হয়েছে বা কোনোদিন মা একটা মেয়ের মনে আর একটা মেয়ের প্রতি কতটা বিষ থাকলে এমন কথা লেখা যায়, সত্যি ভাবলে ভীষণ কষ্ট হয়। আজকের দিনে দাঁড়িয়ে এই সব দিদি বা বোনেদের কিছু কথা আমার বলতে ইচ্ছা করে যে দিদি, মাতৃত্ব কিন্তু কোনো প্রতিযোগিতা নয় যে কে কতটা কষ্ট সহ্য করতে পারলো, কে না খেয়ে থাকতে পারলো, আর কে প্রেগনেন্সিতে দিনরাত খাটতে পারলো। এটা কিন্তু ব্যাপার না। প্রতিটা মানুষের শরীর আলাদা, প্রতিটা মেয়ের প্রেগনেন্সি জার্নিও আলাদা। কারোর এই সময়ে খুব বমি হয়, কেউ এক ফোঁটা খাবার গিলতে পারে না, আবার কারোর শরীর সুস্থ থাকে, সে ডাক্তারের পরামর্শে বারবার খায়। একটা বাচ্চার জন্ম দেওয়া কিন্তু কোনো সহজ কথা নয়। যারা যারা মা হয়েছো তারা এই ব্যাপারটা খুব ভালো করেই জানো। তাহলে নিজের কষ্টের দিনগুলোর কথা ভুলে গিয়ে অন্য একটা মেয়ের আনন্দ বা তার ভালো থাকাকে তোমরা ন্যাকামি কিভাবে বলতে পারো? মানে কিভাবে বলো, আমি তো সেটাই বুঝতে পারি না। আমি যদি একটু ভালো মন্দ খাই, একটু নিজের যত্ন নিই, আমার সন্তানকে নিয়ে সুস্থ থাকার চেষ্টা করি, তাহলে সেটা কি ন্যাকামি? আমি তো ভালো আছি। সবচেয়ে বেশি আঘাত লাগে কখন জানো তো? যখন আমার গর্ভের সন্তানটাকে নিয়ে পর্যন্ত বলতে এরা ছাড়ে না। সে তো এখনও শিশু, যে এখনও পৃথিবীতে আলোই দেখেনি, তাকেও পর্যন্ত রাক্ষস বলতে এদের হাত কাঁপে না। আমার তাদের কাছে একটাই প্রশ্ন, তোমাদের ঘরেও তো সন্তান আছে, তোমাদের গর্ভেই বড় হয়েছে, তাহলে তাদের দিকে তাকিয়ে একবারও মনে হলো না যে আর একটা সন্তানকে নিয়ে এরকম একটা খারাপ কথা বলা কতটা পাপের একটা কথা? আমরা কিন্তু সবাই এটা জানি, এটা মানিও, যে একটা মেয়েই কিন্তু একটা মেয়ের সব থেকে বড় শত্রু হয়। কারণ ছেলেরা কিন্তু এসে এই সময়ে কোনো মেয়েকে কোনো রকম কোনো খারাপ কথা বলে না, বলবেও না, কারণ তারা মাতৃত্বকে সম্মান করতে জানে। অথচ একটা মেয়ে হয়ে মা হওয়ার সেই কঠিন দিনগুলোর অভিজ্ঞতা থাকা সত্ত্বেও আর একটা মেয়ের মানসিক শক্তি কেড়ে নিতে এরা দ্বিধাদ্বন্দ্ব করে না। তবে এই কয়েকজনের মানুষের মন্তব্যের মধ্যে আমি একটুও ভেঙে পড়ি না। তা যদি ভেঙে পড়তাম তাহলে হয়তো ভিডিওই দিতে পারতাম না। এদের মধ্যে আরও একটা বক্তব্য আছে, যদি সোশ্যাল মিডিয়া লোকের কথা শুনতে না পারো তাহলে ভিডিও দিও না। মানে আমি যদি ভিডিও দিই তাহলে আমাকে লোকের কথা শুনতে হবে, এটা এদের ধারণা। কিন্তু তারা নিজেদের মানসিকতা কখনো তারা চেঞ্জ করবে। যাই হোক, আমি কিন্তু কোনো খারাপ ভিডিও দিই না, কোনো অশ্লীল ভিডিও দিই না যে আমাকে খারাপ মন্তব্য সহ্য করতে হবে। তবে এই কয়েকজন খারাপ মন্তব্যের জন্য আমি ভেঙে পড়ি না, কারণ আমি জানি আমার পাশে একদল ভালোবাসার মানুষ আছে, যাদের আমি মন থেকে আমার পরিবার মনে করি। তারা হলো আমার প্রিয় ভিউয়ার্স, যারা আমাকে নিজের পরিবারের মানুষের মতন ভালোবাসে, খোঁজ নেয়, আমাকে বারবার বলতে থাকে নিজের যত্ন নাও, ঠিকমতো খাওয়া দাওয়া করো। এগুলো তো আপন মানুষরাই বলে, তাই না? আমি নিজেকে খুব ভাগ্যবতী মনে করি যে আমি তোমাদের মতন একটা সুন্দর পরিবার পেয়েছি। পর্দার ওপারে থাকা সত্ত্বেও তোমরা যেভাবে আমার জন্য, আমার সন্তানের জন্য প্রার্থনা করো, তা আমার জীবনের সবচেয়ে বড় শক্তি। ওই 2-4 জন মানুষ যারা হিংসা করে খারাপ কমেন্ট করে, তাদের থেকে তোমাদের এই নিঃস্বার্থ ভালোবাসার জোর অনেক বেশি। খুবই ছোট্ট মতো আজকের একটা ভিডিও দিলাম। তোমরা আমাকে যেভাবে ভালোবাসা দাও তাতে কিন্তু আমি আপ্লুত একদম তোমাদের ভালোবাসায়। তোমাদের থেকে এর বেশি আমার আর কিছুই চাওয়ার নেই। শরীরটা এখন ওঠানামা যাচ্ছে, একদিন ভালো থাকে তো একদিন খারাপ থাকে, একবেলা ভীষণ ভালো থাকে তো একবেলা আর একদম উঠতেই পারি না, এরকম একটা দিন যাচ্ছে। তো এখন এটা তো হবে, এটা স্বাভাবিক কথা। তো এইসব নিয়েই আমার দিন কাটছে। সময় আর বেশি বাকি নেই, পুচকুসোনা আর কদিন পরে কিন্তু চলে আসবে। তো তোমরা একটা কমেন্ট করেছিলে যে মারিয়া, তোমার পুচকুসোনা চলে আসবে, তুমি কিন্তু ছেলে হয়েছে না মেয়ে হয়েছে এটা কিন্তু জানাতে একদম লেট করো না, কারণ আমরা তো অপেক্ষা করে বসে আছি, অধীর আগ্রহে অপেক্ষা করে বসে আছি। তুমি মুখটা না দেখিও, কিন্তু ছেলে হয়েছে না মেয়ে হয়েছে এটা কিন্তু একদম দেরি করে দেখিও না, মানে দেরি করে বলো না আর কি। তো যাই হোক, আমি তোমাদের কিন্তু বেশি দেরি করাবো না, আমি সঙ্গে সঙ্গেই বলে দেবো। আমি একটু রিল্যাক্স হয়ে, তো তোমাদের চিন্তাভাবনা করতে হবে না, ঠিক আছে? আর কয়েকটা দিনের অপেক্ষা। আমি জানি তোমরাও আমার সঙ্গে অধীর আগ্রহে অপেক্ষা করছো ছোট্ট সোনাকে দেখার জন্য। আমার তো আর দিন কাটতেই চাইছে না, এই শেষের মানে কয়েকটা মুহূর্তে দাঁড়িয়ে মানে মনে হচ্ছে কখন সেই দিনটা আসবে, কবে সেই দিনটা আসবে। তো তারপরে যখন দিনটা চলে আসবে, তারপরে কিন্তু আমি আমার প্রেগনেন্সি জার্নিটাকেও ভীষণ পরিমাণে মিস করব। কারণ সত্যি এই জার্নিটা প্রচণ্ড কষ্ট হলেও অনেক আনন্দের একটা জার্নি। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। যতটুকু পারবো ভিডিও দেওয়ার চেষ্টা করব। জানি তোমরা চিন্তা করো, তবে চিন্তা করো না। যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নিত্য নতুন ভিডিও দেখার জন্য। সবাইকে আমার অনেক ভালোবাসা।